আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের ৩ নম্বর কাজটি আলোচনা করব। বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনার বৈশিষ্ট্য যাচাই করি। কোনো একটি দৈনিক পত্রিকা থেকে একটি বিবরণমূলক ও একটি বিশ্লেষণমূলক রচনা চিহ্নিত করো এবং দুটি কেটে আমার বাংলা খাতায় আঠা দিয়ে লাগাও। এগুলো কেন বিবরণমূলক এবং কেন বিশ্লেষণমূলক রচনা তা সংক্ষেপে নিজের যুক্তি দিয়ে উপস্থাপন করো। তোমার যুক্তি বন্ধুদের কাছে বলো এবং তাদের মতামত নাও। তো শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ বলা আছে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা। তো প্রথমে আমাদের একটি বিবরণমূলক রচনা পড়তে হবে। পড়ার পর আমরা ডিসাইড করতে পারবো কেন এটি বিবরণমূলক রচনা। তো চলো তাহলে এটি আমরা একটি বিবরণমূলক নমুনা রচনা দেখে ফেলি। তো শিক্ষার্থীরা শীতের সকাল এই রচনাটা নেওয়া হয়েছে, এটি বিবরণমূলক রচনা। তো রচনাটা পড়া যাক। বাংলাদেশের প্রকৃতিতে ৬টি ঋতুর আবর্তনের ক্রমে হেমন্তের পরেই আসে শীত। উত্তরের শীত হাওয়া গায়ে লাগলে শীতের অনুভূতি হয়। কুয়াশার চাদর জড়িয়ে বসন্তের আগে আসে শীত। শীত এলে প্রকৃতি শুষ্কতা ও বিষাদের প্রতিমূর্তি হয়ে ওঠে। তবুও শীতের সকাল নতুন আমেজ নিয়ে হাজির হয় গ্রাম বাংলায়। পৌষ ও মাঘ এ দুমাস শীতকাল। উত্তরের হিমশীতল হাওয়া হঠাৎ হঠাৎ নাড়িয়ে দেয় গাছের পাতা। টুপটুপ করে ঝরে পড়ে শিশির। গাছের ডাল বা পত্রপল্লব থেকে টুপটাপ ঝরতে থাকে শিশির। পাখিরাও সবিশেষ কোলাহলে ব্যস্ততা দেখায় না, কিন্তু হলুদ সর্ষে ক্ষেত যখন ফুল ফোটে তখন অলির গুঞ্জনে মুখর হয়ে ওঠে। এখানে অলি বলতে কি বোঝায় সেটি হচ্ছে মৌমাছি। খেজুর গাছে ঝুলতে থাকে রসের হাঁড়ি। বাতাসে তার লোভনীয় মিষ্টি গন্ধে ভেসে আসে। গাছের পাতার বিবর্ণ হয়ে ওঠে এবং বুড়িয়ে যায়, তারপর ঝরতে থাকে। কুয়াশার চাদর সরিয়ে উকি দেয় সূর্য, তখন চারিদিকে ঝলমল করে। শহরের শীতের সকাল গ্রাম থেকে ভিন্ন হয়। এখানে গ্রামের মতো রোদ পোহানোর প্রথা দেখা যায় না। যান্ত্রিকতার জাঁতাকলে সবাই সময় অনুযায়ী চলতে অভ্যস্ত। শহরের শীতের সকাল কেবল কাকের ডাক, কলের শব্দ, ডিজেল ও পেট্রোলের গন্ধ, বাস ট্রাকের শব্দ মিশে যায় শত কোলাহলে। সকালে অফিস, গ্রামের মানুষের ছোটাছুটি। গ্রামের মতো শীত এখানে প্রবলভাবে বিস্তার করতে পারেনি। শহরে বড় বড় দালানকোঠা, পাকা সড়ক, গাড়ি-ঘোড়া, বিদ্যুতের বাতি ও কলকারখানার ভিড়ে শীতের প্রকোপ বোঝা যায় না। গ্রামে শীতের প্রকৃত রূপ দেখা যায়। প্রচণ্ড শীতেও গ্রামের মানুষ ভরে ওঠে জীবিকার সন্ধানে। গৃহিণীরা সকালের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামে-গঞ্জে শীতের সকালে সৃষ্টি হয় অদ্ভুত এক দৃশ্য। শীতের সকালে পাওয়া যায় টাটকা খেজুর রস, ভাপা পিঠার গন্ধে সকালবেলায় খিদে বেড়ে যায়। প্রচণ্ড শীতে ছোট ছেলে-মেয়ে ও বৃদ্ধারা আগুনের পাশে গোল হয়ে বসে পড়ে। শীতের সকালে হাড় কাঁপুনে শীতে গ্রামের মানুষ যেন জড়তা ও বিষণ্ণতায় ভোগে। মানুষের কাজের উদ্যম থেমে যায়। আরাম আয়েশ করে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে। শীতের সকালে চারদিক কুয়াশাচ্ছন্ন থাকে, ফলে একটু দূরে থেকে স্পষ্ট কিছু দেখা যায় না। গরিব লোকেরা গরম কাপড় কিনতে পারে না বলে শীতের সকালে তাদের কষ্টের সীমা থাকে না। শীতের সকালে রকমারি খাবার তৈরি হয়। গাঁয়ের প্রতিটি ঘরে লেগে যায় পিঠা উৎসব। গ্রামের মেয়েরা নিজেদের কুশলতার পরিচয় দেয় পিঠা তৈরির মাধ্যমে। শুধু গ্রামেই নয়, শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ভাপা পিঠা বানিয়ে বিক্রি করা হয়। শীতের টাটকা শাকসবজি চাষ হয় নানান জাতের কপি, টমেটো, গাজর, বরবটি, মূলো, আলু, পেঁয়াজ, রসুন, বড়ই, কমলালেবু ইত্যাদি। বাংলার ঋতুবৈচিত্র্যে শীত একটি বিশেষ সৌন্দর্যের প্রকাশ করে। শহরের যান্ত্রিকতায় শীতের প্রকৃত রূপ দেখা যায় না। শীতের প্রকৃত আমেজ উপভোগ করার জন্য আমাদের গ্রামে ফিরে যেতে হবে, যেখানে শীতের সকাল তার সৌন্দর্য ও মাধুর্য সাজিয়ে রেখেছে। তো শিক্ষার্থীরা, এটি পড়ার পর আমাদের কেন এটি বিবরণমূলক রচনা সেটি তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো, এই ছকটিতে তোমরা লিখবা এটি একটি বিবরণমূলক রচনা। এখানে শীতের সকালে অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। গ্রামের শহরের শীতের সকালের উদযাপনে যে ভিন্নতা দেখা যায় তার বিবরণ দেওয়া হয়েছে। শীতের সকালের বিশেষ বিশেষ খাবারের কথা বলা হয়েছে। শীতের সকালে গ্রামের মানুষদের অসুবিধার কথা বলা হয়েছে। শীতের সকালে নানাবিধ অভিজ্ঞতার বর্ণনাই এই রচনার মূল বিষয়বস্তু বলে এটি বিবরণমূলক রচনা। আমরা পরবর্তী কাজে চলে যাই। এখানে বলা আছে সংগৃহীত লেখাটি কেন বিবরণমূলক রচনা।
তো আমরা এখন একটি বিবরণমূলক রচনা পড়ব। বিবরণমূলক রচনাটি পড়ার পর কেন সেটি বিবরণমূলক রচনা এই ছকের মধ্যে লিখব। তো শিক্ষার্থীরা দেখো, একটি বিবরণমূলক রচনা হিসেবে পরিবেশ সংরক্ষণে বনায়ন এটি নেওয়া হয়েছে। বন প্রকৃতি মানুষের নিকটতম প্রতিবেশী। বনভূমি পৃথিবীর প্রথম আগন্তুক। মানুষের আগমনের পূর্বেই সে এসে মানুষের ক্ষুধা মেটাবার খাদ্য এবং মাথা গোঁজাবার শীতল ছায়া সৃষ্টি করে প্রতীক্ষা করেছিল মানুষের আবির্ভাবের। তো শিক্ষার্থীরা, এই রচনাটি তোমরা একটু পড়ে নিবা। আমি পড়ছি না, পড়লে অনেক সময় চলে যাবে। দেখো, বনায়নের উদ্দেশ্য দেখো, একটু পড়ে দেই। মানুষ আজ অরণ্য বিনাশের মাধ্যমে পৃথিবীকে ডেকে আনছে মরুভূমি। অরণ্যই মরুভূমিকে প্রতিরোধ করতে পারে। অরণ্যই মরুভূমিকে শ্যামল স্নিগ্ধ স্নেহময়ী জননীর মূর্তি দান করতে পারে। তারপর দেখো, বাংলাদেশের বনভূমি। বাংলাদেশের বনভূমি সম্পর্কে একটু বলা লাগবে। বাংলাদেশের ভূপ্রকৃতি বনায়নের জন্য অত্যন্ত সহায়ক। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন আছে, যেমন গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়ালের গজারি বন, টাঙ্গাইলের মধুপুরের বন, খুলনা বিভাগের অন্তর্গত সুন্দরবন, পার্বত্যর বনভূমি, কুমিল্লার শালবন বিহার ইত্যাদি। পরিবেশ ও সামাজিক বনায়ন, তো এগুলো তোমরা একটু পড়ে নেবা। বনায়নের কার্যকারিতাটা পড়ে নেবা। সর্বশেষ হচ্ছে উপসংহার রয়েছে। বনভূমি সৃজন প্রয়োজন। স্নিগ্ধ শীতল ছায়া এবং প্রাণের উৎস, অম্ল জ্ঞান থেকে আরম্ভ করে তারপর হচ্ছে বাসগৃহ, ঔষধপত্র পর্যন্ত সবই অরণ্যের অবদান। অরণ্য ছাড়া পৃথিবী পরিণত হতো মরুভূমিতে। অরণ্যই প্রাণের অগ্রদূত। বিজ্ঞান নির্ভর যান্ত্রিক সভ্যতার ক্রম বিস্তার এবং অরণ্য সংহারে প্রাকৃতিক আবহাওয়ার যে ভারসাম্য বিনষ্ট হয়ে যাচ্ছে, এখন বনায়নই তার একমাত্র প্রতিকার। তো তোমরা এই ছকের মধ্যে কি লিখবা সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা খেয়াল করো, এই ছকের মধ্যে তোমরা লিখবা যে এটি একটি বিশ্লেষণমূলক রচনা। বনায়নের প্রয়োজনীয়তা সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। রচনাটিতে কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কমপক্ষে কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন তা বিশ্লেষণ করা হয়েছে। বৃক্ষ নিধনের বিরূপ প্রতিক্রিয়া এবং মানুষের প্রাত্যহিক জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা আলোচনা করা হয়েছে। বনায়নের উপায় সম্পর্কে দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। তো এগুলো তোমরা লিখবা। তো উপরে তোমরা হেডিংটা দিয়ে দিবা কি রচনার থেকে তোমরা বলেছো যে হচ্ছে রচনাটি বিশ্লেষণমূলক বা বিবরণমূলক রচনা। রচনাটার হেডিং উপরে তোমরা দিয়ে রাখতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো বা প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। বিশেষ করে দেখো 5.4 বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি। এখানে বেশ কয়েকটি রচনা রয়েছে, প্রায় 10টি রচনা রয়েছে, এগুলো আমরা পূরণ করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।